স্টোরি হান্ট ইউটিউব চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। শুনতে থাকুন আজকের গল্প সাধনপুরের সাধু। সাধনপুর গ্রামের শেষ প্রান্ত থেকে শুরু হয়েছে বিশাল একটা মাঠ। মাঠের মাঝামাঝিতে পুকুরটি। পুকুরের পূর্ব পাড়ে যে বিশাল বড় বট গাছটা, তার তলায় আস্থানে গেড়েছে এক সাধু বাবা। ইয়া লম্বা বড় চুল আর দাড়ি গোপের জঙ্গল। হাত পায়ের নখগুলো অনেক বড় বড়। পরনে তার গেরুয়া বর্ষল, ঊর্ধ্বাঙ্গ থালে, গলায় রুদ্রাক্ষের মালা। একটা বাঘের চামড়ার উপর বসে থাকে সে। এক পাশে খাড়া করে রাখা একটা ত্রিশূল, আর একটা লোটায় বিভিন্ন গাছের পাতা ও ফুল রাখা। দেখলে ভক্তি জমে সাধু বাবার উপরে। গ্রামের লোকজন খুব খুশি হয়, এমন একজন মানুষ তাদের গ্রামে হাজির হয়েছে। গ্রামের লোকজন প্রতিদিন সকালে সাধু বাবার নিকট বিভিন্ন ফলমূল খাদ্যদ্রব্য নিয়ে হাজির হন। সাধু বাবা সবসময় চোখ বুজে থাকেন, কারোর সাথে তেমন কোনো কথা বলে না। সবগুলো জিনিস যেভাবে রেখে দেওয়া হয় ঠিক সেভাবেই পড়ে থাকেন। পরে লোকেরা তা সরিয়ে নেয়। এভাবে কেটে গেল বেশ কয়েকটা দিন। গ্রামের উত্তর প্রান্তে রফিকিয়ার বাড়ি। তার দুধের ধবল গাইটি সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না। সারা গ্রামে আতিপাতি করে খোঁজেও কোনো সন্ধান পাওয়া যায়নি গরুটির। তারপর হাল ছেড়ে দেয় রফিক মিয়া। ভাবতে থাকে কোথায় গেল গরুটি। পরদিন গোয়াল ঘরের ঠিক পিছনে পাওয়া যায় গরুটিকে, মৃত ও বিভৎস। কিসে জানি পুরো মাথাটা ধর থেকে টেনে ছিঁড়ে ফেলেছে। এমন অবস্থা, তারপর পেট ফেরে কলেজাও বের করে ফেলেছে। গ্রামের ছেলে বুড়ো সকলে জড়ো হয়েছে সেখানে। এমন কাজ কার দ্বারা সম্ভব? এত বড় গরুর মাথা টেনে ফেরাকে যেমন শক্তি কি কোনো সন্তুর আছে? গ্রামের সবখানে এ নিয়ে চলছে সমালোচনা। কেউ বলছে বড়সড় কোনো বাঘের হামলা, কেউ বলছে বাঘ অশ্ব প্রশ্নই আসে না, যেভাবে রাক্ষসের মতো টেনে ছিঁড়ে ফেলেছে। কেউ বলছে এটা জিনের কাজ। সবার মনেই এ নিয়ে জল্পনা কল্পনা আতঙ্ক ভর করছে। পরদিন নিয়ম মাফিক সাধু বাবার নিকটে ফলমূল নিয়ে গেলে গ্রামের লোকজন, বাবা আগের মতোই আছেন, নির্বিবল চোখ, সামনে আগুন জ্বালানো রয়েছে আজ। বাবা মাঝে মাঝে সুর করে কি যেন পড়ছেন। আগুনের দিকে কৃষক যেন ছিটাচ্ছে, সাথে সাথে আগুন জ্বলে উঠছে আরো দ্বিগুণ হারে। বাবার কাছাকাছি যেতে লোকজন টের পেল বাবার আশেপাশে আগুনের তেজ বড্ড বেশি আজ। ফসকা পড়ে যাওয়ার অবস্থা। লোকেরা ভর পেয়ে সেখান থেকে সরে এলো। প্রতিদিনই ঘটছে নতুন নতুন অঘটন। কোনো না কোনো প্রাণের নিবৎসভাবে হত্যা করে ফেলে রাখা হচ্ছে প্রতিদিন। হাঁস মুরগি বিড়াল কুকুর কোনো কিছু রেহাই পাচ্ছে না। একই ধরনের উৎপাত শুরু হলো। গ্রামের সবার মাঝে এই আতঙ্ক। এভাবে কদিন চলবে? গ্রামের দক্ষিণ দিকে হিন্দু পাড়ার সমীর সেনের মেজো সেনের শুভটা ভীষণ দৃষ্ট। মাত্র ক্লাস 4-এ পড়ে, অথচ তার শয়তানি বুদ্ধিতে সে সবার থেকে এগিয়ে। সন্ধ্যায় ঘরে পড়তে বসে সে দুষ্টুমি করতে লাগলো। একসময় খেলতে খেলতে টেবিলের উপর রাখা কাঁচের জগটি ভেঙে ফেললো সে। ফেলে দিল মেঝেতে, ঝনঝন করে ভাঙলো সেটি। তার মা রান্নাঘর থেকে বেত হাতে দৌড়ে এলো। এর ভয়ে সে দৌড় দিল শুভ। মা ভাবলো বাইরে আর কোথায় যাবে, একটু পরে হয়তো ফিরে আসবে। মা রান্না করে চলে গেল। রাত 9টা বাজে। শুভ এখনো ঘরে ফেরেনি। টনক লন্ড এবার মায়ের। গেল ছেলেটা কোথায়? সমীর সেন মানে শুভর বাবাকে জিজ্ঞেস করলে তিনি বলল তিনিও দেখেনি। শুভর বড় ভাই ধ্রুব বলল শুভ সন্ধ্যার মারের ভয়ে দৌড়ে গিয়েছিল, এখনো আসেনি। সবাই মিলে আশেপাশে ঘরে খোঁজ নিলেও কোনো লাভ হলো না। শুভ কোথাও যায়নি। সারা গ্রামের লোকজন মিলেমিশে খোঁজ দিল শুভর। শুভ কোথাও নেই। অজানা একটা আশঙ্কায় কালো হয়ে উঠল সবার মুখ। সকালে মাঠে গরু চড়াতে গিয়ে গ্রামের এক রাখাল পুকুরের উত্তর পাড়ে যেতে যেয়ে দেখলো পুকুর পাড়ে কে যেন মরার মতো শুয়ে আছেন। কাছে গিয়ে দেখলো শুভ। সে মৃত। ভয়ানক বিভৎস সে লাশ। চেনাই যায় না। প্রচন্ড শক্তিতে কে যেন তার মাথাটি ধর থেকে টেনে ছিঁড়ে ফেলেছে। বুক ফেরে কনিচে বের করে ফেলেছে। সারা শরীর খামচিন দাগ। লাশ দেখে বমি করে দিল সে। তারপর ভয়ে গ্রামের দিকে দৌড় দিল রাখানটি। সারা গ্রামে ছড়িয়ে পড়ল শুভর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। সাধনপুর গ্রামের পাশে সরল ইউনিয়ন। সেই গ্রামের সবচেয়ে ধনী পরিবার মিয়াবাড়ির হোসেন মিয়ার ছেলে শোভন পড়ালেখা করতে শহরে গিয়েছিল। প্রথম সে বাড়িতে আসা যাওয়া করলেও বেশ বছর হয়ে গেল সে বাড়ির সাথে কোনো যোগাযোগ রাখেনি। তার পরিবারের লোকেরা শহরে তার কলেজ সহ বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেও তার কোনো সন্ধান পায়নি।
পত্রিকায় নিখোঁজ সংবাদও ছাপা হয়, কিন্তু থানায় গিয়েও কোনো লাভ হয়নি। শোভনের কোনো খোঁজ খবর না পেয়ে একসময় হাল ছেড়ে দেয় শোভর বাবা মা। সেদিন সকালে শোভন বাড়ি ফেরে। চেহারা সুরত কাপড় অনেক পরিবর্তন এসেছে, চেনারও করে নেই। সাথে সাথে বড় 3টা ব্যাগ। বাড়িতে প্রবেশ করে প্রথমে সে বাবার সামনে করলো। হোসেন মিয়া নিজ পুত্রকে প্রথমে চিনতে পারল না। শোভনই বলল, বাবা আমি তোমার শোভন, তোমাদের কাছে ফিরে এসেছি। এতদিন পর হারানো পুত্রকে ফিরে পেয়ে বাক্রুদ্ধ হয়ে গেছে বাবা। আমার শোভন রে বলে পুত্রকে জড়িয়ে ধরে কেঁদে ফেলতেন তিনি। বসার ঘরে কান্নাকাটির শব্দ শুনে ছুটে এলেন শোভনের মা। শোভনকে দেখেই চিনতে পারলেন। তিনি একবার দেখেই চিনতে পারলেন শোভনকে। শোভনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন তিনিও। বিকালে শোভনকে দেখতে উঠোনে জড়ো হলো গ্রামের অনেকেই। এতদিন কোথায় ছিল, কি করতেছিল, কেনই বা বাসার সাথে কোনো যোগাযোগ রাখেনি, এসব নানা প্রশ্ন জানতে আগ্রহ সবার। সংক্ষেপে শোভন যা বলল, ডাক্তার আমজাদুল্লাহ আলী নামে এক বিজ্ঞান সাধকের সাথে আমি বিজ্ঞান বিষয়ে গবেষণা করছিলাম। তার সাথে চলে যাই হাতিয়ার নিঝুম দ্বীপে। সেখানে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছিলাম দুজনে। তাদের বিজ্ঞান সাধনার বিষয় ছিল সারা দেশে ছড়িয়ে পড়া প্রেত সাধকের প্রতিরোধের উপায় বের করা। বিজ্ঞানী আমজাদ আলীর সাথে কাজ করে এ বিষয়ে অনেক দূর এগিয়ে গেছে শোভন। শোভন ফিরে আসার পর তার সাথে পুরনো বন্ধুদের অনেকের দেখা হলো। বন্ধুরাও খুব খুশি। নদীর পাড়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে কথায় কথায় বলে উঠল সাধনপুর গ্রামের সম্প্রতি ঘটে যাওয়া অনেক কথাগুলো। শোভন খুব মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনল। তারপর বন্ধুদের বলল সাধনপুর গ্রামের কাউকে নিয়ে আসতে। সে যা সন্দেহ করেছে সেটা ওই গ্রামের কাউকে পেলে তার সাথে কথা বলে পুরোপুরি বোঝা যাবে। সেদিন রাতেই শোভনদের বাড়িতে এলো সাধনপুর গ্রামের কলিমুদ্দিন। কলিমুদ্দিন শোভনদের বসার ঘরে ঢুকতেই ঝট করে দাঁড়িয়ে গেল শোভন। তার মুখ থমথমে। ইশারায় কলিমুদ্দিনকে দাঁড়িয়ে থাকতে বলল। শোভনের হুট করে দাঁড়িয়ে যাওয়ায় কলিমুদ্দিন সহ অনেকেই হকচকিয়ে গেছে। ব্যাপার কি? শোভন তার ব্যাগ থেকে একটা পানির বোতল বের করলো। তারপর কলিমুদ্দিন সহ উপস্থিত সবার গায়ে বোতল থেকে পানি ছিটিয়ে দিল। কলিমুদ্দিনকে উদ্দেশ্য করে বলল, এটা একটা পবিত্র পানি। তবে ঘরে ঢোকার সাথে সাথে আমি বুঝতে পেরেছি তোমার উপর কোনো প্রেত সাধকের আছর আছে। সম্ভবত তোমাদের গ্রামে কোনো প্রেত সাধক এসে আস্তানা গেড়েছে। তোমাদের গ্রামের সমস্ত অঘটনের জন্য দায়ী এই প্রেত সাধক। প্রেত সাধকের কথা শুনে সবাই ভয় পেয়ে গেল। শোভন জিজ্ঞেস করলো, তোমাদের গ্রামে নতুন কোনো লোক কি সম্প্রতি বসবাস করছে? কলিমুদ্দিন বলল, গ্রামে তো নতুন কোনো লোক আসেনি, তবে গ্রামের বাইরে ফুপুরের সাধু বাবা বাস করতেছে। বাবা দিনরাত ধ্যান করেন, কারোর সাথে সাতপ্যাচ নেই, কারোর সাথে কথাও বলেন না। বাবাকে দিয়ে কারো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। শোভন বলল, আমি নিশ্চিত এই বাবাই যত অঘটনের মূল। সে একজন প্রেত সাধক। আমি রাতে ব্যাপারটা আরো নিশ্চিত হতে পারবো। তুমি আজ গ্রামে যেও না। তোমার শরীরে যে পবিত্র পানি স্পর্শ আছে, তুমি গ্রামে গেলে সেই প্রেত সাধকটি তা টের পাবে। প্রেত সাধক বিষয়টি গ্রামের লোকের জন্য একটু নতুন একটা বিষয়। তারা জানে না প্রেত সাধক কি, তারা কি জন্য প্রেত সাধনা করে, তারা মানুষের ক্ষতি করে কেন। গ্রামের লোকজন এই বিষয়ে জানার জন্য কৌতূহল প্রকাশ করলো শোভনের কাছে। শোভন বলতে লাগলো, প্রেত সাধকরা মূলত শয়তানের উপাসনা করেন। তারা শয়তানের উপাসনার মধ্য দিয়ে অসীম ক্ষমতার অধিকারী হতে চায়। শয়তানকে খুশি রাখতে তারা বিভিন্ন জীবজন্তুর পাশাপাশি মানুষকেও বলি দিয়ে থাকে। এই সাধুটি কতটুকু শক্তির মালিক হতে পেরেছেন তা আমি জানি না। শুভকে যেভাবে খুন করেছে তাতে মনে হচ্ছে চূড়ান্ত ক্ষমতা পেতে তার খুব বেশি দেরি নাই। তবে তাকে প্রতিরোধ করতে না পারলে সে অসীম ক্ষমতার অধিকারী হয়ে যাবে এবং মানুষের ক্ষতি করবে। একজন বলল, পুলিশের কাছে গেলে কেমন হয়? শোভন বলল, পুলিশ না, সেনাবাহিনী আসলেও প্রেত সাধকটিকে ঠেকানো সম্ভব হবে না। সে কোনোভাবে যদি টের পায় আমরা তার উদ্দেশ্য বুঝতে পেরেছি, সে পুরো গ্রাম জ্বালিয়ে ছারখার করে দেবে। তাহলে এখন উপায় কি? গ্রামবাসীরা জানতে চাইল। শোভন বলল, উপায় তো একটা আছে, তবে সেটা সবার সামনে বলা যাবে না। আমি একদল তরুণদের নিয়ে বসবো, তাদের সাথে নিয়ে প্রেত সাধু বাবাকে প্রতিরোধের পরিকল্পনা করব। এদিকে সাধনপুরের কলিমুদ্দিনকে সেরাতে গ্রামে যেতে মানা করলেও তার শোনেনি কলিমুদ্দিন, কারণ তার বাসায় তার ছেলে মেয়ে আছে। রাতে এসে সাধনপুরে ফিরে গিয়ে গ্রামবাসীকে সব কথা জানালো।
শোভন যা যা বলেছে সবকিছু খুলে বলল। সাধু বাবার কারণে যে এসব হচ্ছে জানতে পেরে ক্ষুব্ধ হয়ে উঠল এলাকার গ্রামবাসী। সবারই কোনো না কোনো প্রাণী হত্যা করছে এই সাধুটি। সবচেয়ে বেশি উত্তেজিত হতে দেখা গেল শুভর বাবা সমীর সেনকে। পুত্র হারিয়ে মোহমান হয়ে পড়েছিল সে। উত্তেজিত জনতা সেরাতে লাঠি শটা, লাড়কি, বল্লম, মশাল নিয়ে সাধু বাবার আস্তানায় হামলা করার জন্য প্রস্তুত হতে লাগলো। সাধু বাবাকে যেন সামনে পেলেই খুন করে ফেলবেন। গ্রামের লোকজন সাধু বাবার আস্তানা পুকুর পাড়ের বটগাছের কাছাকাছি আসতেই হঠাৎ প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করলো। বাতাসের তরে গ্রামবাসীর হাতে থাকা মশাল নিভে গেল। দুই একজন হাতে টর্চ লাইট ছিল, সেটার আলোতে সামনে অগ্রসর হচ্ছিল তারা। বাতাসের বেগ ধীরে ধীরে বাড়ছে। এবার শুরু হলো বজ্রপাত। এমন জোরে বাজ পড়ছে মনে হলো কানের পর্দা ফেটে যাবে। আকাশে বজ্রের ললিয়ান শিখা লক লক করছে সাপের জিহ্বার মতো। হঠাৎ করে পরিষ্কার আকাশে দমকা হওয়া ও বজ্রপাতের কারণে ভয় পেয়ে গেল লোকজন। তবুও তারা সাধু বাবার দিকে এগিয়ে যেতে থাকলো। প্রচণ্ড কোট চেপে রেখেছে সবার মাঝে। সাধু বাবার আস্তানার কাছাকাছি পৌঁছাতে হঠাৎ থেকে এক ঝাঁক গৃহদাকিতের কুকুর এসে গ্রামবাসীকে ঘিরে ধরে এবং ঘেউ ঘেউ করতে শুরু করলো। হঠাৎ কুকুরের আক্রমণে ভীত হয়ে পড়লো সবাই। কোথা থেকে এলো কুকুরগুলি আসলে কেউ বুঝতে পারলো না। এত বড় বড় কুকুর কেউ দেখেনি আগে। সবাই এক জায়গায় জড়ো হয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। এদিকে প্রচন্ড বাতাসের মাঝেও সাধু বাবার সামনে জ্বালানো আগুন আরো দাউ দাউ করে জ্বলে উঠছে। আগুনের শিখা লকলকিয়ে বটগাছের ডাল স্পর্শ করতে চাইছে। সাধু বাবা নিজ আসন থেকে এবার উঠে দাঁড়ালো। তারপর সময়মতো জনতার দিকে তাকিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে ভয়ানক স্বরে হাসতে শুরু করলো এবং সে বলল, তার হাসির ধমকে যেন বাতাসের গতিবেগ আরো বেড়ে যাচ্ছে। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বজ্রপাতের উজ্জ্বলতা ও শব্দ। মনে হলো দুনিয়ার বুকে যেন কিয়ামত নেমে এসেছে। সাধু বাবা চিৎকার করে বলতে লাগলো, তোরা আমাকে মারতে এসেছিস তাই না? আমি পেট সাধনার সর্বোচ্চ শিখরে উঠতে গেছি। আমি এখন মেগাস স্তরে আছি। আগামীকাল অমাবস্যার রাত আমি শয়তানের প্রিয় পাত্র হয়ে উঠে যাব। দুনিয়ার কোনো শক্তি তখন আমাকে ঠেকাতে পারবে না। আর যে পুচকে ছোকরা আমাকে ঠেকানোর পরিকল্পনা করছে তার শক্তি কতদূর আমি জানি। সে একজন সাধারণ ম্যাজিস্ট্রেট টেম্পোরারি। তার সাধ্য নেই আমাকে রুখতে পারে। আমি তাকে ধ্বংস করে দেব। তারপর তোদের এই গ্রাম জ্বালিয়ে পুড়ে থাক করে দেব। আজ শেষবারের মতো তোদের ছেড়ে দিচ্ছি। এটাই তোদের শেষ রাত, যা মৃত্যুর জন্য প্রস্তুত হ। এই বলে আরো উচ্চ স্বরে হাহা করে হাসতে লাগলো সাধুর উপর পেট সাধক। সাধুর কথায় মাথা মন্দ কোনো কিছুই বুঝতে পারলো না কেউ। তবে সবাই একটা জিনিস বুঝলো, তাদের উপর মারাত্মক কোনো বিপদ ঘনিয়ে আসছে। সাধু আবার ঢেরে বসে গেল। কুকুরগুলি চারিদিক থেকে তাকে পাহারা দিতে থাকলো। বাতাসের গতিবেগ যেন আরো বাড়ছে। বড় বড় গাছের ডালপালা মটমট করে ভাঙতে লাগলো। সুপারি গাছগুলো যেন নুয়ে পড়ছে মাটির সাথে। কয়েকটা গাছ একেবারে গোড়া থেকে শিখর উপড়ে এলো। এমন ভয়ঙ্কর বজ্রপাত আর তুফান এই এলাকার লোক জীবনও দেখেনি। অবস্থা বেগতিক দেখে লোকজন বাড়ির পথে ধরলো। সবাই যার যার খোদাকে ডাকছেন। বাড়ি ফিরে গ্রামের পুরুষেরা শোভনের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। শোভনের কথা না শুনে তাদের এই অবস্থা হয়েছে। এখন শোভনই পারে তাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। শোভনদের বসন করে অনেক লোকজন। তারা ভাবছে কি থেকে কি হয়ে গেল। কোনের মধ্যে নিষেধ করার পরেও সে শোভনের কথা শোনেনি। গ্রামবাসীরা নিজেদের মধ্যে এনে আলাপ আলোচনা করছে। শোভনও ভাবছে কিভাবে এই পেট সাধককে ঠেকানো যায়। তবে এক সময় সাধনপুর গ্রামের লোকজন প্রবেশ করলো সেখানে। সবাই ভয়ার্ত চেহারা। কয়েকজন লোক থরথর করে কাঁপছে এখনো। কারোর মুখে কোনো কথা নেই। ভয়ে আতঙ্কে সবাই বাকরুদ্ধ। শোভন যে পবিত্র পানির বোতলটি বের করলো, তারপর ছিটিয়ে দিল সবার গায়ে। পবিত্র পানির ছিটা গায়ে লাগতেই লোকগুলো যেন হিউশ ফিরে পেল। কেউ হিস্ট্রেগন্থ লোকের মতো চিৎকার দিয়ে উঠল, কেউ কান্না করছে। শহর গ্রামের মানুষের মুখেও কোনো কথা নেই। শোভনই প্রথম কথা বলল, আমি সবই বুঝতে পেরেছি। যা হওয়ার হয়েছে, তোমরা কেউ পুরো ঘটনা আমাকে খুলে বলো। কলির মধ্যে এগিয়ে আসলো। সে বলল সব কিছু। সাধুর ভয়ানক আচরণ আর হুমকির কথা শুনে শোভনের মুখও কালো হয়ে গেল। তার মানে সে আমার সম্পর্কেও সবকিছু জানে। আমি যে ম্যাজিস্ট্রেট টেম্পোরারি, সে কি করে জানলো?
কিন্তু শুভ শয়তানের উদ্দেশ্যে বলি দিয়ে মেগাসুস্টর উঠে গেছে। আমি যে ম্যাজিস্ট্রেট টেম্পলে সেটা দিয়ে সে কীভাবে জানলো আমি জানি না। তার সাথে থাকা দুষ্ট আত্মারা হয়তো বা আমার ব্যাপারে জানিয়েছে। চাইলে আমিও মেগাসুস্টরে উঠতে পারতাম, কিন্তু আমি নরবলি দিতে চাইনি বলে আমি সে স্তরে উঠতে পারিনি। যা হোক, এখন সে সর্বোচ্চ ক্ষমতার চূড়ায় উঠে গেছে। একজন কুমারী মেয়েকে শয়তানের উদ্দেশ্যে বলি দিতে পারলে সে সর্বোচ্চ ক্ষমতার মালিক বনে যাবে। তখন আমি তো দূরে থাক, দুনিয়ার কেউ তার সাথে লড়াই করে জিততে পারবে না। সাধুর কথা মতো শবনের কথাগুলো কেউ বুঝতে পারল না। তারা জানতে চাইলেও মেগা স্ট্রিয়াম এসব কথা কি। গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি এগিয়ে এলেন শবনের কাছে, বললেন, বাবা, আমরা এসব বুঝি না, বুঝতেও চাই না। তুমি যেভাবে পারো আমাদের ওই শয়তানের হাত থেকে বাঁচাও। শবন বলল যে গ্রামের কোনো কুমারী মেয়েকে অপহরণ করতে না পারে শয়তানের নিকট বলি দেওয়ার জন্য সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। সেজন্য কোনোভাবেই কুমারী মেয়েকে তুলে নিয়ে যেতে না পারে। আমি সবাইকে পবিত্র পানি ছিটিয়ে দিচ্ছি। আগামীকাল সূর্য ডোবার আগে এই পানিগুলো আরও পানির সঙ্গে মিশিয়ে আপনার ঘরের ভিতরে চারিপাশে উঠানে ছিটাবেন। আর সবাইকে 4টা করে পেরেক দেব। এই পেরেকগুলো ঘরের চারপাশে পুঁতে দেবেন। তারপর সবাইকে মন্ত্রপুত সুতা দেব। সন্ধ্যা হওয়ার আগেই যারা যার মতো করে ঘরে ঢুকে যাবেন এবং দরজা জানালা বন্ধ করে দেবেন বুকের সাথে। মন্ত্রপুত সুতা জড়িয়ে দেবেন। বাইরে কোনো ঝড় ঝঞ্ঝা যাই হোক, সকাল হবার আগে কেউ ঘর থেকে বের হবেন না, কেউ ডাকলেও না, এমনকি আমি ডাকলেও না। বাইরে অনেক শব্দ শুনতে পাবেন, যাই ঘটুক না কেন দরজা কেউই খুলবেন না। সবাই যার যার ধর্মীয় রীতি অনুসারে সৃষ্টিকর্তাকে ডাকবেন, নামাজ পড়বেন, কোরআন পড়বেন, হিন্দুরা পূজা অর্চনা করবেন। সবাই সাবধানে থাকবেন, বাকি যা করার আমি করব। পরদিন সূর্য ডোবার আগে আমি শবনের কথা মতো ঘরে ঢুকে গেল। শবন প্রস্তুতি নিচ্ছে পেট সাধকের বিরুদ্ধে লড়াইয়ের। তার গুরুর কাছ থেকে সে বিষয়ে অনেক কিছু শিখেছে। তার সাথে নিয়ে আসা ব্যাগ থেকে অনেক কিছুই রয়েছে। তার ব্যাগগুলো থেকে একটা বড় ব্যাগ নিয়ে উঠানে গেল। সেখানে বিরাট একটা ফেন্টাকল রাখলো। তার প্রতিটা কোণায় জ্বালিয়ে দিল একটা করে মোমবাতি। ভিতরে ছোট বাটিতে রাখলো পবিত্র পানি। তারপর পেন্টাকলের প্রতিটি ঘরে রাখলো ঘোড়ার নাল, রসুন, হিং। তারপর সে এক হাতে একটা পবিত্র ছুরি নিয়ে বসে পড়লো পেন্টাকলের ঠিক মাঝখানে। এদিকে সাধুরূপী পেট সাধক তার আস্তানা ছেড়ে বেরিয়ে পড়লো প্রচণ্ড দ্রুতভাবে ঘুরছে সারা গ্রামে। কিন্তু গ্রামবাসীদের গড়ে তোলা প্রতিরোধের কারণে সে কারো ঘরে ঢুকতে পারল না। সাধু একে একে প্রত্যেকের দরজায় গেল, তাদের নাম ধরে ডাকলো, এমনকি অবিকল শবনের গলা স্বরলহন করে ডাকলো, কিন্তু কেউই দরজা খুলল না। উন্মাদ হয়ে পড়ল সেই পেট সাধক। আজ কুমারী মেয়েকে বলে দিতে না পারলে তার লক্ষ্য পূরণ হবে না। যে করে হোক একটা কুমারী মেয়ে তাই সাধুর চাই। সাধু এখন মাটি ছেড়ে উপরে উঠে পড়লো আকাশে, উড়ে বেড়াতে লাগলো গ্রামের উপর দিয়ে। সারা গ্রামে শুরু হলো গতকালের মতোই ভয়াবহ তাণ্ডব লীলা। সাধুর ইশারায় তার জ্বালানো আগুন ছড়িয়ে পড়লো চারিদিকে। উঠতে লাগলো গাছপালা, তবে কারো বাড়ি ঘরে সে আগুন স্পর্শ করলো না। সাধু কুমারী মেয়ে পেয়ে ব্যর্থ হলো। এবার ছুটে এলো সরব গ্রামে, যেখানেও শুরু হলো একই তাণ্ডব। আকাশে উঠতে উঠতে সে নিচে তাকিয়ে দেখতে পেল শবনকে। নিমিষেই সে নিচে নেমে এলো। সাধুর আগমন টের পেয়ে শবন জোরে জোরে দৌড় পড়তে শুরু করলো। ছুরিটা বুকে চেপে ধরে আছে। এটা তার গুরুর পক্ষ থেকে উপরে দেয়া শুরু। যুগে যুগে বহু প্রেত সাধকে বিনাশ সাধন করে এই শুরুতে আজ শবনের হাতে এসেছে। শোভন সামনের পেন্টাকলের বাইরে এসে দাঁড়ালো। শোভন তার দিকে তাকাচ্ছে না, জানে একবার তাকালেই তার আত্মা চুরি করে নেবে সেই পেট সাধক। সেক্ষেত্রে প্রতিরোধের ব্যবস্থা কোনো কাজে আসবে না। পেট সাধক ডাক দিলে, শোভন আমার দিকে তাকাও, আমাকে চিনতে পারো। শোভনের গলার আওয়াজ শুনে অবাক হলো, তবে তার খুব প্রিয় একজন মানুষের গলা। এটা কিভাবে হয়? না, এটা হতে পারে না। আবার সে গমগমে গলায় ডাক দিল, পেট সাধক, তুমি আমার সাধনা বাঞ্চানোর চেষ্টা করছো? আগে আমি তোমাকে শেষ করব, তারপর গ্রামের অন্য মানুষকে শেষ করব। আর গ্রাম থেকে কুমারী মেয়ে এনে শয়তানের উদ্দেশ্যে বলে দিয়ে আমি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষে পরিণত হব। সাধু নিজ জায়গায় দাঁড়িয়ে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে সাধু প্রচণ্ড ঘূর্ণিতে রূপান্তরিত লাভ হলেন। সে পেন্টাকলের চারিদিকে ঘুরছে প্রচণ্ড বেগে।
বাতাস আর আগুনের হালকা পেন্টাকলের চারিদিকে জড়ো হলো অসংখ্য কুকুর। তারাও চাইছে পেন্টাকলের ভেতরে ঢুকে শোভনকে আক্রমণ করতে। শোভন জোরে জোরে দোয়া দরুদ পড়ছে, করোনার আয়াত পড়তে শুরু করলো। এদিকে সাধক ঘূর্ণি হয়ে আরো জোরে জোরে ঘুরে পেন্টাকলের ভিতর ঢুকতে চাইছেন। পেন্টাকলের মোমবাতিগুলো নিভু নিভু অবস্থা। শোভনের এবার ভয় করতে লাগলো। সে মাথা উঁচু করে চাইলো সাধুর দিকে। এতক্ষণ বাইরের অবস্থা দেখেনি সে। পেন্টাকলের বাইরে লন্ডমন্ড অবস্থা দেখে তার আত্মটা কেঁপে উঠল। সে প্রচন্ড ভয় পেয়ে পিছু হটতে গিয়ে একটা পবিত্র পানির পেয়ালা উল্টিয়ে ফেললে। মুছে গেল পেন্টাকলের একাংশ। সেটা দেখেই হা হা করে হাসতে লাগলো ভয়ঙ্কর শব্দে সাধু। তারপর নিজ রূপে ফিরে এসে ঢুকে পড়লো পেন্টাকলের ভিতরে। সাধু পেন্টাকলে ঢুকে শোভনের ধরতে উদ্যুক্ত হলো। শোভন কাল বিলম্ব না করে হাতের পবিত্র ছুরিটা বসিয়ে দিল পেট সাধকের বুকে। এক ভয়ঙ্কর চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লো সাধু বাবা। তারপর ছটফট করতে করতে মারা গেল সেখানেই। শান্ত হয়ে এলো পরিবেশ। সবকিছু এখন স্বাভাবিক। পূর্ব আকাশে সূর্য উঠেছে, নতুন দিনের সূর্য। তার আলোয় দূর হয়ে যাবে সকল অশুভ অন্ধকার। লোকজন বের হয়ে আসছে ঘর থেকে। শোভনকে সবাই ধন্যবাদ জানাতে লাগলো এত বড় বিপদ থেকে সবাইকে বাঁচানোর জন্য। শোভন উপুর হয়ে শুয়ে থাকে সাধু চেয়ে চিৎ করলো। সাধুর চেহারা দেখে সে চমকে উঠল। রাতে সে সাধুর গলার আওয়াজ শুনে সন্দেহ হয়েছিল সাধুরূপে এ যে তার প্রিয় ডাক্তার আমজাদ আনিসার। এই ছিল আমাদের আজকের গল্প। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।